চলো না দেখি পেরিগাল রিপিটারটা দেখতে পাই কিনা। কোনো ইচ্ছে নেই আমার ওই সব ভুতুরে জায়গায় যাওয়ার। ভেবে বলছো তো? একদম। অগত্যা আমি চললাম। যে ঘড়ি নিয়ে মহাদেব চৌধুরী আর পিসি মিটারের এত লড়াই, সেই ট্যাঙ্ক ঘড়ির টানেই আজ রওনা দিলাম। শুনলেন তো নিবেদিতা আসবে না, এটা নাকি ভুতুরে জায়গা। কি আর করি, ভূত যখন চড়েছে আমার কাঁধে, তখন একাই যাই ভূতেদের আস্তানায়। সেই মতোই সকাল সকাল বেরিয়ে পড়লাম। বালিঘাট স্টেশন থেকে টিকিট কেটে শিয়ালদহগামী ট্রেনে চড়ে বসলাম। বালি ব্রিজ অতিক্রম করার সময় ভালো করে নিয়ে নিলাম মা ভবতারিণীর আশীর্বাদ। যে সে ভূতের আস্তানা তো নয়, একদম 250 বছর আগের সব সাহেব ভূত। এই ভূতেদের আস্তানায় কিভাবে যাবেন, প্রবেশ মূল্য কত, কি কি দেখবেন এবং এই আস্তানাটির টাইমিংটাই বা কি, এটা জানতে গেলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে আপনাদের। শিয়ালদহ ঢুকতেই অনুভব করলাম খিদেটা বেশ চাগিয়ে পেয়েছে। মধ্যাহ্ন ভোজনটা বাড়িতে করিনি, বাড়ির সকলেরা আজ এক আত্মীয়ের বাড়িতে নেমন্তন্ন। আমারও ছিল, কিন্তু ওই যে বললাম ঘাড়ে ভূত চাপলে তো ভূতেদের আস্তানায় ছুটতেই হবে, তাই আমার আর ওই আত্মীয়ের বাড়িতে নেমন্তন্ন খেতে যাওয়া হয়। শিয়ালদহ স্টেশনে নেমে সোজা দোকানপাটের পাশ দিয়ে চলে এলাম বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের মোড়ে। এজেসি বোস রোড আর বিবি গাঙ্গুলি স্ট্রিটের মোড়েই রয়েছে এই দোকানটা। দাঁড়ান, দোকানে ঢুকে মেনু চার্টটা একবার দেখিয়ে নিই। এখানে বিভিন্ন ধরনের থালির ব্যবস্থা থাকলেও আমি কিন্তু কোনো থালি অর্ডার দিইনি, একদম অর্ডার দিয়ে দিলাম ভাত আর মাটন কষা। আহা, অমৃত! বাড়ির সবাই হয়তো হেভি খ্যাটন মারছে, তবে আমার কাছে গরম ভাত আর মাটন কষা লাজবাব, সঙ্গে এক টুকরো কাঁচা পেঁয়াজ, পাঁপড় ভাজা আর লেবু লঙ্কা। জমিয়ে আহারাদি সেরে মৌরি মুখে দিয়ে বেরিয়ে পড়লাম। ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই দোকানটাতে কিন্তু ক্রেডিট কার্ড বা অনলাইন পেমেন্টের কোনো চল নেই। আমার মতো টেকনোলজি না জানা লোকেদের খুব সুবিধে। হ্যালো টাকা, খাও ভাত। এইবার আমার গন্তব্য সেই ভূতেদের আস্তানায়, পেরিগাল রিপিটারের খোঁজে। এনআরএস হসপিটালের সামনে থেকে মল্লিক বাজারগামী একটা বাসে চেপে বসলাম। ভূতেদের আস্তানায় যাব শুনে আমার আপাদমস্তক দেখে নিয়ে কন্ডাক্টর দাদা আমায় নামিয়ে দিল এইখানে। যেখানে নামলাম তার পেছনেই রয়েছে লোয়ার সার্কুলার রোড সিমেট্রি। কিন্তু না, এটা আমার গন্তব্য নয়। এখানে অবশ্য আমার মতো ভূত সন্ধানীদের ঢুকতেই দেওয়া হয় না। ও হ্যাঁ, আসল জায়গায় যাওয়ার আগে বলে এই সিমেট্রিটায় মাইকেল মধুসূদন দত্তের সমাধি রয়েছে। এইবার রাস্তা পেরিয়ে চলে এলাম আসল জায়গায়। ঠিক ধরেছেন, এই সেই ভূতেদের আস্তানা, সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। সিমেট্রির সামনেই রয়েছে ইয়ং বেঙ্গল সোসাইটির প্রতিষ্ঠাতা বিরোজীয় সাহেবের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি ফলক। সিমেট্রির গেটের বাইরে প্রথমেই চোখে পড়ল মার্বেল ফলকে লেখা রয়েছে এই কবরস্থানটি 1767 থেকে 1790 সাল পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। মেন গেটের ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে নিলাম। ছবি না তুললে 25 টাকা টিকিট মূল্য, আর ছবি তুললে 50 টাকা। একবার টিকিট কেটে 2 ঘন্টা সিমেট্রিতে থাকা যায়। এরপর মেন গেটে নাম, ঠিকানা, ফোন নাম্বার, প্রবেশের সময় এন্ট্রি করে ঢুকে পড়লাম সিমেট্রির মধ্যে, পেরিগাল রিপিটারের ওনার টমাস গডউইনের সমাধির সন্ধানে। সিমেট্রিতে ঢুকলে ম্যাপটায় ঠিক যেমন দেখা যাচ্ছে তেমনই ছোট ছোট বাঁধানো পথ রয়েছে, যার দুধারে রয়েছে বিরাট বিরাট বিভিন্ন আকৃতির সমাধিসৌধ। এই ভাঙা মার্বেল ফলকটি চোখে পড়তেই ছুটে গেছিলাম, এই কি সেই টমাস গডউইনের সমাধিক্ষেত্রের ওপরের মার্বেল ফলকটা? কিন্তু না, এটা সেটা নয়। খুব নিরাশ হলাম। আচ্ছা বলুন তো, কবরস্থানটার নাম সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি হলো কেন? শুধু পার্ক স্ট্রিট সিমেট্রি নয় কেন? আর যদি সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি হয়, তাহলে নিশ্চয়ই
এর একটা নর্থ পার্টও থাকার কথা। কারণ চার্জ যেমন শুধু নেগেটিভ বা পজিটিভ এক্সিস্ট করতে পারে না, চুম্বকের যেমন শুধু সাউথ বা নর্থ পোল থাকতে পারে না, তেমনি হঠাৎ করে শুধু সাউথ পার্কস্ট্রিট সিমেট্রিরও এক্সিস্ট হওয়ার কথা নয়। নিশ্চয়ই এর একটা নর্থ পোর্শন আছে, তাহলে সেই গল্পটা তো শুনতে হবে। গল্পটা শুরুর আগে আগে এই সমাধি মন্দিরটির পরিচয় করিয়ে দিই। এটা হলো স্যার ইলিজা ইম্পের ছেলে হেস্টিংস ইম্পের সমাধি। স্যার ইলিজা ইম্পে ছিলেন বেঙ্গল প্রেসিডেন্সিতে নির্মিত সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস। তিনি ছিলেন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর বন্ধু। এছাড়াও তার আরেকটা পরিচয় আছে, তিনি ছিলেন সেই বিচারক যার হাত ধরেই ভারতবর্ষে প্রথম ফাঁসির আইন চালু হয়। মহারাজা নন্দকুমারকে ফাঁসির নির্দেশ দিয়েছিলেন স্যার এলিজা ইম্পে। যদিও তা নিয়ে রয়েছে অনেক কন্ট্রোভার্সি, তা থাক। অবশ্য কন্ট্রোভার্সি কিসে নেই বলুন তো? নবকৃষ্ণ দেব বাহাদুরের মহারাজা হওয়া থেকে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেয়া, সবেতেই কন্ট্রোভার্সি। যাকগে সে কথা। এইবার আসি কেন এই কবরস্থানটির নাম সাউথ পার্কস্ট্রিট সিমেট্রি হলো, বা সত্যিই কি নর্থ পার্কস্ট্রিট সিমেট্রি বলে কিছু ছিল? সালটা 1767। পলাশী ও বক্সারের যুদ্ধ জয়ের ফলে বাংলায় তখন বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছে। এহেন সময় বর্তমান পার্কস্ট্রিট অঞ্চলে যা ছিল তখন ঘন বনাকীর্ণ, সেখানে তৈরি হলো বেরিয়াল গ্রাউন্ড, যা তখন পরিচিত ছিল গ্রেট ক্রিশ্চিয়ান বেরিয়াল গ্রাউন্ড নামে। তখনকার দিনে শুধু ভারত নয়, সমগ্র বিশ্বেই সেটি ছিল সবচেয়ে বড় চার্জবিহীন কবরস্থান। আর তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, যা বর্তমানে পার্ক স্ট্রিট বা মাদার টেরিসা সরণি নামে পরিচিত, তা তখন পরিচিত ছিল বেরিয়াল গ্রাউন্ড রোড বা গোরস্থানকা রাস্তা নামে। বিকেল বা সন্ধ্যের দিকে প্রচুর বকশিস দিলেও পালকি বিহারারা এই রাস্তা দিয়ে যেতে চাইতো না ভূতের ভয়। এরপর আস্তে আস্তে কলকাতায় ব্রিটিশ নাগরিকদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে বসতি স্থাপনের জন্য জমির প্রয়োজন পড়ে। কিন্তু কবরস্থানগামী রাস্তায় কেউই বসতি স্থাপন করতে রাজি না হলে ব্রিটিশ গভর্নমেন্ট বেরিয়াল গ্রাউন্ড রোডের নাম পরিবর্তন করে স্যার এলিজা ইম্পের যে সুবিশাল ডিয়ার পার্ক ছিল তার নামানুসারে রাস্তাটির নাম করে দেয় পার্ক স্ট্রিট। এরপর এই কবরস্থানের উল্টো দিকে তৈরি হয় আর একটি কবরস্থান, যা পরিচিত হয় নর্থ পার্ক স্ট্রিট সিমেট্রি নামে। আর পুরনো ক্রিশ্চিয়ান বেরিয়াল গ্রাউন্ড হয়ে যায় সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি। বর্তমানে নর্থ পার্ক স্ট্রিট সিমেট্রির জায়গায় তৈরি হয়েছে স্কুল। তার ফলে কবরস্থানটি বন্ধ হয়ে গেছে, আর সেখানে যাদের কবর ছিল তাদের ফলকগুলি আজও দেখা যায় সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির বাউন্ডারি ওয়ালে। এগুলোই হলো সেই ফলক। সিমেট্রি ঘুরতে ঘুরতে পাঁচিলের ওপর দিয়ে হঠাৎ করে বাইরে চোখ গেল, যেখানকার হাই রাইজ বিল্ডিং গুলো মূর্তিমান দম্ভের মতো বর্তমান কলকাতা শহরের জনজীবনকে ফুটিয়ে তুলছে। তবে পাঁচিলের চৌহদ্দির মধ্যে যেন মনে হয় সময় থমকে আছে আজ থেকে প্রায় 250 বছর আগে। সেখানকার শ্যাওলা ধরা বিশালাকায় ওবেলিক্স গুলো 250 বছর ধরে বুকের মধ্যে আঁকড়ে ধরে রেখেছে পুরনো কলকাতার চিত্রকে। এক অদ্ভুত মিশেল, একটা পাঁচিলের মাত্র ব্যবধান। ভূগোলে পড়েছিলাম আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে একদিন দিনপঞ্জিতে যুক্ত হয় বা বাদ যায়, আর এখানে তো পাঁচিলটা টপকালে 250 বছরের চাকা ঘুরছে। দিনের বেলা হলেও আলো আঁধারির খেলায় গাটা একটু শিরশির করেই উঠছিল। লালমোহন বাবুর মতোই বলতে ইচ্ছে করছিল, আমাকে কোটি টাকা দিলেও এই চত্বরে রাত্রিরে থাকার কোনো প্রবৃত্তিই নেই।
অনেক খুঁজেও দেখা পেলাম না টমাস গডউইনের সমাধি ক্ষেত্রে। তার ফলে এটা বলা যায় গল্প হলেও এটি কিন্তু সত্যি নয়। তবে টমাস গডউইনের দেখা না পেলেও ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল এই গোরস্থানের সবচেয়ে আকর্ষণীয় কবরটি, যে মানুষটি প্রথম বাঙালিদের মধ্যে নবজাগরণের চেতনা ফুটিয়ে তুলেছিলেন, সেই হেনরি লুইস ভিভিয়ান বিরোজিওর সমাধি, যার প্রথিতযশা ছাত্ররা বঙ্গে এনেছিলেন নবজোয়ার, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান সব শাখাতে। এরপর দেখতে পেলাম মেজর চার্লস স্টুয়ার্টের সমাধি মন্দিরটি। এই সমাধির মেমোরিয়ালটি একদম হিন্দু মন্দিরের আদলে তৈরি। আয়ারল্যান্ডবাসী চার্লস স্টুয়ার্ট মাত্র 19 বছর বয়সে দেশ ছেড়েছিলেন ভারতের টানে। সারাটা জীবন তিনি এই ভারতবর্ষেই কাটিয়েছিলেন। এখানকার ভাষা, খাবার, পোশাক পরিচ্ছদ সবই তিনি খুব রপ্ত করেছিলেন। এমনকি প্রতিদিন ভোরে গঙ্গা স্নানও করতেন। এই কারণে তিনি ইতিহাসে হিন্দু স্টুয়ার্ট নামেও পরিচিতি লাভ করেছিলেন। বেশিরভাগ ওবেলিক্স গুলোই রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তারও উপরে জমেছে শ্যাওলার মোটা আস্তরণ, আবার কোথাও বা উঠেছে বট অশ্বত্থের চারা। সমাধি মন্দিরগুলোর সামনে লাগানো মার্বেল ফলকগুলোতে বেশিরভাগ নামই আজ অস্পষ্ট, কালের নিয়মে ক্ষয়ে গেছে। তবে কয়েকটা বেশ উজ্জ্বল, যাদের বর্তমান প্রজন্ম এখনো রক্ষণাবেক্ষণ করছে, সেগুলো ভালোই রয়েছে। এর মধ্যে দেখা পেলাম চার্লস ডিকেন্সের মেয়ে ওয়াল্টার ডিকেন্সের সমাধি। এই সমাধিটি ভবানীপুর সমাধিক্ষেত্র থেকে 1987 সালে এই সমাধিক্ষেত্রে স্থানান্তরিত করা হয়। লোয়ার সার্কুলার রোড, যা আজ এজেসি বোস রোড নামে পরিচিত, সেই এজেসি বোস রোড, পার্ক স্ট্রিট এবং রাউডন স্ট্রিটের সংযোগস্থলে 20 বিঘা জমির ওপর গড়ে ওঠা এই সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে 1240টি সমাধি রয়েছে, যার মধ্যে সবচেয়ে উঁচু সমাধি মন্দিরটি হলো স্যার উইলিয়াম জোনসের। এই দুধ সাদা সমাধি মন্দিরটি হলো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোনসের সমাধি। ঘুরতে ঘুরতে আস্তে আস্তে আলো পড়ে আসতে লাগলো। এখানে ব্রিটিশ দম্পতিকে দেখতে পেলাম। শুনলাম ওনারা প্রতি বছর আসেন ওনাদের পূর্বপুরুষের সমাধি মন্দিরটি দেখতে। বেরোনোর আগে ভূতেদের আস্তানায় ভূত বাবাজিদের সঙ্গে নিয়ে কয়েকটা সেলফি তুলে নিলাম। মল্লিক বাজারগামী যে কোনো বাসে উঠে সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রি, মল্লিক বাজার স্টপেজে নেমে ঠিক 2 মিনিটের হাঁটা পথ। বেরিয়ে পড়লাম সিমেট্রি থেকে, বাস ধরে চলে এলাম শিয়ালদা। ফেরার ট্রেনে চেপে বসলাম। পেরিগাল রিপিটারের ওনার গডউইন সাহেবের সমাধিক্ষেত্র দেখতে পেলাম না ঠিকই, কিন্তু যা দেখলাম তার অভিজ্ঞতা অতুলনীয়। সত্যি কলকাতার বুকে এরকম কত জানা অজানা ইতিহাস যে লুকিয়ে রয়েছে তা আমরা জানিই না। আজ চললাম, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর যারা এই চ্যানেলে নতুন, তাদের জন্য রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চলার পথে সঙ্গী হয়ে যাওয়ার অনুরোধ।